তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 30টি 2 নম্বরের প্রশ্ন উত্তর অর্থাৎ এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। ভালো করে ক্লাসটা বুঝে নাও। দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে ব্যক্তিগত নির্দেশনার দুটি অসুবিধা লেখো। প্রথমত কি, এটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রক্রিয়া, কারণ প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা সময় ও বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে দক্ষ অভিজ্ঞ নির্দেশকের অভাব থাকলে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে ব্যর্থ হতে পারে। তারপরে নির্দেশনা কাকে বলে বা নির্দেশনার সংজ্ঞা দাও। নির্দেশনা হলো এমন একটি নিরবচ্ছিন্ন সহায়তামূলক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তিকে তার নিজস্ব সম্ভাবনা, সামর্থ্য ও দুর্বলতাগুলি উপলব্ধি করতে সাহায্য করা হয়, যাতে সে নিজেই নিজের সমস্যার সমাধান করে জীবনে সফল হতে পারে। তারপরে শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার মধ্যে দুটি পার্থক্য। শিক্ষামূলক নির্দেশনার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীকে সঠিক শিক্ষাক্রম ও বিষয় নির্বাচনে সাহায্য করা। অন্যদিকে বৃত্তিমূলক নির্দেশনার প্রধান উদ্দেশ্য হলো ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী সঠিক পেশা নির্বাচনে এবং সেই পেশার উন্নতি করতে সাহায্য করা। তারপর হচ্ছে পরামর্শদানের দুটি উদ্দেশ্য। প্রথম হচ্ছে ব্যক্তিকে তার নিজস্ব মানসিক দ্বন্দ্ব ও সমস্যাগুলি গভীরভাবে বুঝতে এবং তা দূর করতে সাহায্য করা। দ্বিতীয় হচ্ছে ব্যক্তির মানসিক স্বাস্থ্য উন্নত করে তাকে পরিবর্তিত পরিবেশের সঙ্গে সুষ্ঠুভাবে মানিয়ে নিতে সক্ষম করে তোলা। পরের প্রশ্ন পরামর্শদানে রিপোর্ট, ঠিক আছে, র্যাপর্ট বলতে কি বোঝো? দেখো, পরামর্শদান প্রক্রিয়ায় র্যাপর্ট বলতে পরামর্শদাতা এবং পরামর্শগ্রহীতার মধ্যে গড়ে ওঠা এমন একটি আন্তরিক, সহানুভূতিশীল ও বিশ্বাসযোগ্য সম্পর্ককে বোঝায় যেখানে পরামর্শগ্রহীতা কোনো দ্বিধা ছাড়াই নির্দ্বিধায় তার নিজস্ব মানসিক সমস্যা ও অনুভূতিগুলি প্রকাশ করতে পারে। তারপরে সমন্বয়ী পরামর্শদানের দুটি সুবিধা লেখো। সমন্বয়ী পরামর্শদানের দুটি সুবিধা হচ্ছে, প্রথম, এটি অত্যন্ত নমনীয়, তাই ব্যক্তির প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদ্ধতির সংমিশ্রণ ঘটানো যায়। দ্বিতীয়, এই পদ্ধতিতে পরামর্শদাতা ও গ্রাহীতা উভয়ই সক্রিয় থাকে, ফলে সমস্যার সমাধানের পথ অনেক দ্রুত ও কার্যকরভাবে নির্ণয় করা সম্ভব হয়। তারপরে দলগত পরামর্শদান প্রয়োগ করা যায় এমন দুটি উদাহরণ দাও। 1 নম্বর হচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সাধারণ আচরণগত বা শৃঙ্খলাজনিত সমস্যার সমাধানের ক্ষেত্রে। 2 হচ্ছে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে কর্মীদের মানসিক চাপ কমানো এবং তাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে। নেক্সট আছে, দেখো, পরামর্শদানে ফলো আপ এর দুটি প্রয়োজনীয়তা লেখো। প্রথম হচ্ছে প্রদত্ত পরামর্শ অনুযায়ী ব্যক্তির জীবনে কতটুকু উন্নতি করতে পেরেছে তা মূল্যায়ন করা। 2 হচ্ছে ব্যক্তির নতুন কোনো সমস্যার সৃষ্টি হলে তা চিহ্নিত করে পুনরায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। তারপরে পরামর্শদানের সংজ্ঞা দাও। পরামর্শদান হলো এমন একটি ব্যক্তিগত ও প্রত্যক্ষ সহযোগিতামূলক প্রক্রিয়া যেখানে একজন প্রশিক্ষিত ও দক্ষ বিশেষজ্ঞ কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার নিজস্ব সমস্যাগুলি গভীরভাবে বিশ্লেষণ করতে এবং সেই সমস্যায় স্বাধীনভাবে সমাধান খুঁজে বের করতে সহায়তা করেন। তারপরে হচ্ছে প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির প্রবর্তন কে করেছিল? প্রত্যক্ষ বা নির্দেশনাবাদী পরামর্শদান পদ্ধতি প্রবর্তন করেছিলেন বিশিষ্ট মনোবিদ উইলিয়ামসন। এই পদ্ধতিতে পরামর্শদাতা নিজেই প্রধান ভূমিকা পালন করেন এবং ব্যক্তির সমস্যার কারণ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সমাধানের পথ সরাসরি নির্দেশ করে। তারপর দলগত বা গোষ্ঠীগত নির্দেশনার যে কোনো দুটি অসুবিধা উল্লেখ করো। এখানে প্রথম হচ্ছে, এই পদ্ধতিতে দলের প্রতিটি সদস্যদের ব্যক্তিগত বা গোপন সমস্যাগুলি
প্রতি পৃথকভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। 2 হচ্ছে লাজুক বা অন্তর্মুখী প্রকৃতির ব্যক্তিরা দলের মধ্যে নিজেদের সমস্যাগুলি স্বাধীনভাবে প্রকাশ করতে দ্বিধাবোধ করে। পরের প্রশ্ন আছে অপ্রত্যক্ষ পরামর্শদান প্রক্রিয়া বলতে কী বোঝো? অপ্রত্যক্ষ পরামর্শদান বা নন ডিরেক্টরি পদ্ধতি হলো মনোবিদ কার্ল রজার্স প্রবর্তিত এমন একটি কৌশল যেখানে পরামর্শদাতা সরাসরি সমাধান না দিয়ে গ্রাহিতাকে এমনভাবে সহায়তা করেন যাতে গ্রাহিতা নিজেই নিজের অন্তর্নিহিত ক্ষমতা উপলব্ধি করে সমস্যার সমাধান করতে পারে। তারপরে হচ্ছে ব্যক্তিগত পরামর্শদান প্রক্রিয়ার 2টি গুরুত্ব লেখো। ব্যক্তিগত পরামর্শদানের 2টি গুরুত্ব হলো, প্রথমত এর মাধ্যমে ব্যক্তির গভীর মানসিক ও আবেগজনিত সমস্যাগুলি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সমাধান করা যায়। দ্বিতীয় হচ্ছে এটি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করে তাকে জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন ও স্বাবলম্বী করে তোলে। তারপরে ব্যক্তিগত ও দলগত পরামর্শদান প্রক্রিয়ার মধ্যে যে কোনো 2টি পার্থক্য উল্লেখ করো। প্রথম হচ্ছে কি, ব্যক্তিগত পরামর্শদানে একজন পরামর্শদাতা কেবল একজন ব্যক্তিকে সহায়তা করেন, কিন্তু দলগত পদ্ধতিতে একসঙ্গে একাধিক ব্যক্তিকে সহায়তা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত পদ্ধতিতে গভীর ও গোপনীয় মানসিক সমস্যার সমাধান সম্ভব, যা দলগত পদ্ধতিতে সাধারণত সম্ভব হয় না। তারপরে ঐচ্ছিক পরামর্শদান বলতে কী বোঝো? ঐচ্ছিক পরামর্শদান হলো প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির এক সুষম সংমিশ্রণ। এই পদ্ধতিতে পূর্ব নির্ধারিত কোনো নির্দিষ্ট নিয়মে আবদ্ধ না থেকে পরামর্শগ্রাহিতা সমস্যার প্রকৃতি ও প্রয়োজন অনুযায়ী উভয় পদ্ধতির সুবিধাগুলিকে নমনীয়ভাবে ব্যবহার করা হয়। তারপরে দেখো ক্যারিয়ার নির্দেশনা বলতে কী বোঝো? ক্যারিয়ার বা পেশাগত নির্দেশনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিকে তার নিজস্ব আগ্রহ, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সঠিক পেশা নির্বাচন, সেই পেশার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পেশাগত জীবনের সন্তুষ্টি ও উন্নতি লাভে সার্বিকভাবে সাহায্য করা হয়। তারপরে আছে ব্যক্তিগত নির্দেশনার 2টি সুবিধা লেখো। 1 নম্বর হচ্ছে নির্দেশক শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদা, সামর্থ্য ও দুর্বলতাগুলি খুব গভীরে মূল্যায়ন করার সুযোগ পায়। দ্বিতীয় হচ্ছে এই প্রক্রিয়ায় ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে বলে শিক্ষার্থী নিঃসংকোচ তার নিজস্ব সমস্যার কথা নির্দেশককে জানাতে পারে। পরের প্রশ্ন আছে পরামর্শদান প্রক্রিয়ায় ফলো আপ বলতে কী বোঝো? পরামর্শদান প্রক্রিয়ায় ফলো আপ বা অনুবর্তন বলতে বোঝায় পরামর্শ গ্রহণের পর ব্যক্তি তার বাস্তব জীবনে সেই পরামর্শ কতটা সফলভাবে প্রয়োগ করতে পারছে তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন বোধে তাকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে অতিরিক্ত সহায়তা প্রদান করা। তারপর শিক্ষাগত নির্দেশনা কাকে বলে? শিক্ষাগত নির্দেশনা হলো বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত এমন একটি সহায়তা প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীকে তার যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী উপযুক্ত বিদ্যালয়, শিক্ষাক্রম ও বিষয় নির্বাচনে এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সহায়তা করা হয়। তারপরে নির্দেশনার 2টি কাজ উত্তরটা দেখো। নির্দেশনার প্রধান 2টি কাজ হলো, প্রথমত ব্যক্তিকে তার নিজস্ব অন্তর্নিহিত সম্ভাবনা, আগ্রহ ও দুর্বলতা সম্পর্কে সঠিক ধারণা লাভে সাহায্য করা। দ্বিতীয়ত হচ্ছে পরিবর্তনশীল পরিবেশের সাথে সার্থকভাবে অভিযোজন করে এবং ভবিষ্যৎ জীবনের জন্য সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণে সহায়তা করা। তারপরে উত্তম বিদ্যালয়ে নির্দেশনার কর্মসূচির 2টি প্রয়োজনীয় উপাদান উল্লেখ করো। একটি উত্তম বিদ্যালয় নির্দেশনার প্রয়োজনীয় উপাদান হচ্ছে, প্রথমত নির্দেশনার দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ও দক্ষ নির্দেশক বা কাউন্সিলর নিয়োগ করা। দ্বিতীয়, শিক্ষার্থীর যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য একটি উন্নত ও ধারাবাহিক কিউমুলেটিভ রেকর্ড কার্ডের ব্যবস্থা রাখা। তারপরে কি আছে দেখো, তারপরে আছে পরোক্ষ পরামর্শদানের 2টি অসুবিধা। ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে?
এগুলো সব প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে তোলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমন্বয়ী পরামর্শদানের কৌশলের দুটি স্তর। মানব জীবনে পরামর্শদানের যে কোনো দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব। তারপরে দেখো, তারপর হচ্ছে অপ্রত্যক্ষ নির্দেশনাকে পরামর্শ গাহিতাকে বলছে, দেখো অপ্রত্যক্ষ পরামর্শদান প্রক্রিয়াকে পরামর্শ গাহিতা কেন্দ্রিক পদ্ধতি কেন বলা হয়। তারপর হচ্ছে শিক্ষাগত নির্দেশনার যে কোনো দুটি প্রয়োজনীয়তা, একক ও দলগত নির্দেশনার পার্থক্য খুব ভালো করে তৈরি করবে। তারপর হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও। নেক্সট, বিদ্যালয়ে নির্দেশনামূলক কর্মসূচির দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপরে আছে সমন্বয়ী পরামর্শদানের সংজ্ঞা দাও। তারপরে প্রত্যক্ষ পরামর্শদানের দুটি সুবিধা লেখো। তারপরে সুপরামর্শদাতার যে কোনো দুটি গুণ উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন উত্তর।